আসসালামু আলাইকুম। আজ আমি প্রথম পিআরপি নিতে ক্লিনিকে চলে আসলাম। হেয়ার ট্রান্সপ্লান্টের ১ মাস পরে আমাকে প্রথম পিআরপি নিতে বলা হয়েছিল। প্রথমে আমার হাত থেকে ১ সিরিঞ্জ রক্ত নেওয়া হলো। পিআরপি থেরাপির এটিই প্রথম ধাপ। এই রক্ত এখন সেন্ট্রিফিউজ মেশিনে যাবে। এই মেশিন খুব জোরে ঘুরে রক্তকে বিভিন্ন অংশে ভাগ করে দেয়। এইভাবে রক্ত থেকে একটি বিশেষ অংশ বের হয় যেটিকে বলা হয় প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি। এই পিআরপিতে থাকে অনেক গ্রোথ ফ্যাক্টর যেগুলো চুলের গোড়াকে সক্রিয় করে তোলে, ফলে চুল পড়া কমে এবং পুরনো চুল আরো মজবুত হয়। এবং ডাক্তারের পরামর্শে মেডিসিনের পাশাপাশি পিআরপি থেরাপি নিলে পাতলা চুলও ঘন হয়ে ওঠে। আমার শরীর থেকে নেওয়া ব্লাডটি প্রায় ১৫ থেকে ২০ মিনিট সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানোর পর এটি থেকে প্লাজমা আলাদা করে একটি সিরিঞ্জে নেওয়া হচ্ছে। এরপর শুরু হয় একটি কঠিন অংশ, লোকাল অ্যানেস্থেসিয়া। এটি আমার ক্ষেত্রে খুবই পেইনফুল ছিল, কারণ মাত্র ১ মাস আগে আমি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি। স্ক্যাল্প তখনও সেনসিটিভ ছিল। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমার স্ক্যাল্পকে ভালোভাবে বায়োডিন দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে একটি ক্রিম দিয়ে নেওয়া হচ্ছে যাতে একটু ব্যথা কম হয়। পিআরপি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি অনেক আগে থেকেই পিআরপি নিই। পিআরপি কখনোই একটি পার্মানেন্ট সলিউশন না। পিআরপি আপনি যতদিন নিবেন ততদিন আপনার চুল ভালো থাকবে। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অনেকগুলো পিআরপি নিয়েছিলাম। যতদিন আমি পিআরপি নিয়েছি আমার চুল ভালোই ছিল, কিন্তু পিআরপি নেওয়া অফ হয়ে গেলে আবার চুল আগের মতোই হয়ে যায়। যাই হোক, এখন আমাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়া হচ্ছে। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় একটি ভাইব্রেটিং মেশিন ব্যবহার করে তারা, যাতে ব্যথাটা একটু কম লাগে। কিন্তু যেহেতু আমার সার্জারি হয়েছে ১ মাস আগে, আমি বেশ ভালো পরিমাণে ব্যথা পাচ্ছিলাম। আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল ব্যথা পাচ্ছি কিনা, আমিও বলছিলাম হ্যাঁ পাচ্ছি। কপালের সামনে থেকে শুরু করে মাথার চারপাশে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নেওয়া হলো। কপালের সামনের অংশে এবং মাথার পেছনের দিকে, অর্থাৎ আমার তালুর অংশে আমি বেশ ভালো পরিমাণে ব্যথা পেয়েছিলাম। কিন্তু কানের উপরের অংশে, অর্থাৎ মাথার ২ পাশে তেমন একটা ব্যথা পাইনি আমি। যেহেতু আমি ব্যথা পাচ্ছিলাম, তাই ডাক্তার খুব যত্ন নিয়ে খুব আস্তে ধীরে আমাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেয়। লোকাল অ্যানেস্থেসিয়ার রিঅ্যাকশন ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। আমার ক্ষেত্রে প্রায় ৪০ মিনিটের মতো এই রিঅ্যাকশনটা ছিল। এরপরে আমার অবশ ভাবটা চলে যায়। লোকাল অ্যানেস্থেসিয়া দেয়া শেষে এখন প্লাজমাগুলো আমার মাথায় পুশ করার পালা। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে আমার মাথা অবশ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও আমি যখন প্লাজমাগুলো পুশ করছিল আমি বেশ ভালো পরিমাণে ব্যথা পাচ্ছিলাম, বিশেষভাবে মাথার তালুর অংশে, যে অংশে আমার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কিন্তু স্যার আমাকে আশ্বস্ত করেছে এই ব্যথাটা প্রথম পিআরপির ক্ষেত্রেই থাকবে, পরের পিআরপির ক্ষেত্রে এরকম কোনো সমস্যা আমি ফেস করব না। যেহেতু সার্জারির কেবলমাত্র ১ মাস হয়েছে, তাই অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেও আমি ব্যথা অনুভব করতে পারছিলাম। এভাবে করেই আমার ব্লাড থেকে আলাদা করা প্লাজমা গুলো আমার চুলের গোড়ায় পুশ করা হচ্ছে। পিআরপি মূলত এই প্রসেসেই করা হয়। আমাকে বলা হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর প্রথম বছর কমপক্ষে ৬টা পিআরপি নিতে এবং পরের বছরগুলোতে ৩ থেকে ৪টা করে পিআরপি নিতে। সেক্ষেত্রে আমি প্ল্যান করেছি প্রথম ৬ মাসে কমপক্ষে ৪টা নিব এবং পরের ৬ মাসে আমি ২টা থেকে ৩টা নেওয়ার চেষ্টা করব। যেহেতু পিআরপি থেরাপি নিলে ভালো, না নিলে সমস্যা নেই, এরকম একটি ব্যাপার। তাই আমি চেষ্টা করব যতটুকু সম্ভব নেওয়ার। তো এই ছিল আমার পিআরপি থেরাপির সম্পূর্ণ অভিজ্ঞতা। একদম নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্টের পর পিআরপি নিয়ে চিন্তা করেন, তাহলে এটা কেমন লাগে, কতটা উপকারী, সব ধারণা পাবেন এই ভিডিও থেকে। কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের পিআরপির অভিজ্ঞতা। পিআরপি নিয়ে আপনারা কি ভাবেন, এটা কি আপনাদের জন্য উপকারী ছিল নাকি কোনো কাজ হয়নি? আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।